হ্যালো। হ্যাঁ, ব্যোমকেশ বক্সী বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। না না, ব্যস্ততা আবার কিসের? আপনি যে আমাকে স্মরণ করেছেন, এ তো আমার পরম সৌভাগ্য। সে কি? কখন? হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। কি যে বলেন, আপনি গুরুজন। আপনার কথা কিছু মনে করতে আছে নাকি? এই তো এই আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে, রাখছি এখন। লাইন কেটে যেতেই ব্যোমকেশ টেলিফোনের রিসিভারটা নামিয়ে রেখে আমাকে উদ্দেশ্য করে বলল, চলো হে অজিত, অনেক দিন পর বিধুবাবু এই অধমকে স্মরণ করেছেন। কেন, ওনার আবার কি হলো? গুরুতর কিছু না হলে যে তিনি আর যাই হোক আমাকে স্মরণ করবেন না, তা তো বুঝতেই পারছো। একটা খুন হয়েছে, হয়তো কিছুই কিনারা করতে পারছেন না দেখেই এই অধমের ডাক পড়েছে। চলো একবার ঘুরে আসা যাক। ঘটনাস্থলে পৌঁছতে আধ ঘন্টার বেশি লাগলো না। পৌঁছেই দেখি বিধুবাবু ঘটনাস্থলে শুধু উপস্থিতি হননি, বরং যে ব্যক্তি থানায় ফোন করেছিলেন তাকেও একেবারে বগল দাবা করে ধরেছেন। হ্যাঁ, তো খুন হয়েছে ভালো কথা, তো তুমি এখানে কি করছিলে? হ্যাঁ, এই সত্যি করে বলো, নাহলে কিন্তু। বিধুবাবুর এমন জেরায় পড়ে বেচারি শুকিয়ে একেবারে কাঠ হয়ে আছে। কাচুমাচু করে বলল, আগে না সাহেব, আমি কিছু দেখিনি। তাহলে তাহলে কে দেখেছে? বলো জলদি। ওই দুধওয়ালা। এইবার তিনি পাশে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে থাকা লোকটির দিকে এগিয়ে গেলেন। লোকটির শরীর এমনিতেই কঙ্কালসার, তার উপর এমন জেরা করা হবে সেটা জানলে সে হয়তো মৃতদেহ দেখেই পালিয়ে যেত। বিধুবাবু দুধওয়ালা লোকটির সামনে গিয়ে দাঁড়িয়ে প্রথমেই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সবটা যেন মেপে নিলেন। তারপর প্রায় চিৎকার করে বলে উঠলেন, তুমি দেখেছো? লোকটি মনে যেটুকু সাহস অতি কষ্টে সঞ্চিত করে রেখেছিল, সেই হুঙ্কারে সেটাও যেন উবে গেল। দুই হাত জড়ো করে বলল, আগে হ্যাঁ। এই, ভালো করে বলো। আগে হ্যাঁ বাবু। কখন? আগে যখন থানায় ফোন করেছিল তার 5 মিনিট আগে। 5 মিনিট না 6 মিনিট, ঠিক করে বলো। আগে 10 মিনিট। কে? তাহলে 5 মিনিট বললে কেন? হ্যাঁ, এতক্ষণ ধরে ব্যোমকেশ আর আমি একটু দূরে দাঁড়িয়ে বিধুবাবুর কাণ্ড কারখানা দেখছিলাম। লোক দুটোর অমন করুণ মুখখানা দেখেই হয়তো ব্যোমকেশ এগিয়ে গিয়ে সুবোধ বালকের মতো বলল, ছাড়ুন না, এসব ছোটোখাটো কাজে কি আপনাকে মানায়? আপনি বড় মাপের মানুষ, এইসব ছোট ছোট বিষয় আমি সামলে নিচ্ছি। এই কে কে কথা বলে? আপনি? আগে হ্যাঁ। তা আপনি সামলে নিতে পারবেন? ঠিক বলছেন? চেষ্টা করতে পারি, তবে আপনি গুরুজন, আপনি যদি সুযোগ দেন তবেই সাহস দেখাতে পারি। ব্যোমকেশের মুখে এহেন প্রশংসার ভক্তি দেখে বিধুবাবুর কঠিন মুখটা ধীরে ধীরে কোমল হয়ে আসলো। শান্ত কণ্ঠে বললেন, ঠিক আছে। বলেই আবার বজ্রকণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ, যদি একটা মিথ্যে কথা বলো তাহলে কিন্তু লকআপে ঢুকিয়ে দেবো। হ্যাঁ। বিধুবাবুর হাত থেকে ছাড়া পেয়ে লোক দুটি যেন হাঁপ ছেড়ে বাঁচল। হ্যাঁ, তুমি বলো, ঠিক কি দেখেছিলে? ব্যোমকেশের মুখে প্রশ্নটা শুনে দুধওয়ালা লোকটি এবারে ভয়ে ভয়ে বিধুবাবুর দিকে তাকালো। তারপর ধরা ধরা কণ্ঠে বলতে শুরু করলো, আগে আমি প্রতিদিনই সকাল 7টার সময় এখানে দুধ দিয়ে যাই। আজকেও এসেছিলাম। তা প্রতিদিন সদর দরজা বন্ধই থাকে, হাঁক ডাক দিয়ে বের করতে হয়। কিন্তু আজকে দেখলাম দরজাটা খোলা। ভাবলাম হয়তো আমি আসবো জেনে এই দরজাটা খুলে রেখেছে, তাই কিছু না ভেবেই ভেতরে ঢুকলাম। কিন্তু ভেতরে কাউকে দেখতে পেলাম না। বাড়িতে কজন থাকতো? আগে 3 জন, মতিলাল বাবু, তার স্ত্রী আর ছেলে।
তো বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও যখন কেউই বাইরে বেরিয়ে এলো না, তখন ফিরেই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ হঠাৎ চোখে পড়লো ওই ভেতরের ঘরের দরজাটা হাট করে খোলা। ঘরের দরজা যেহেতু খোলা, তাই ভাবলাম ভেতরে কেউ আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে বলে আমার ডাকটা শুনতে পাইনি। এইটুকু শুনে বিধুবাবু লোকটিকে আবার ধমক দিয়ে বললেন, এই, তারপর তুমি কি করলে? সত্যি করে বলো। বিধুবাবুর এই প্রশ্নের অবশ্য কারণ ছিল না। লোকটি এমনিতেই সব কথা গড়গড় করে বলছিল। আগে আমি খোলা দরজা দিয়ে উঁকি দিলাম আর দেখলাম বাড়ির কর্তা মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে, চারপাশ একেবারে রক্তে ভেসে যাচ্ছে। আমি তো ভয় পেয়ে চিৎকার করতে করতে বেরিয়ে আসলাম। তারপর ইনি এসে কারণ জিজ্ঞেস করলেন। এই শেষ কথাটা বলে দুধওয়ালা লোকটি তার পাশে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখিয়ে দিল। ব্যোমকেশ এবার তাকে জেরা করা শুরু করলো। এরপর আপনি বলুন, তারপর কি করলেন? ব্যোমকেশের এমন নরম স্বরে লোকটি কিছুটা সাহস সঞ্চয় করতে পারল বলেই মনে হলো। কিন্তু পাশেই দাঁড়িয়েছিলেন বিধুবাবু। লোকটি তার দিকে একবার আর চোখে তাকিয়ে বলতে শুরু করলো। আগে সকাল সকাল চিৎকার শুনে আমি বাড়ির বাইরে এসে দেখি দুধওয়ালা চিৎকার করছে। কারণ জানতে চাইলে সে সবটা খুলে বলে। উকি মেরে দেখলাম ঘটনা সত্যি। ঘরের ভেতরে ঢুকেছিলেন? আগে না, খুনের ঘটনা, তাই সরাসরি পুলিশকেই ফোন করেছি। এই বাড়ির কর্তার স্ত্রী সন্তান কোথায়? তাদের তো দেখছি না। গতকাল বিকেলেই তো মতিলালবাবুর স্ত্রী আর সন্তান বাপের বাড়িতে বেড়াতে গিয়েছে, গিন্নির মুখে শুনলাম। জেরা করা শেষ হলে ব্যোমকেশ দুজনকেই ছেড়ে দিল। বলল, ঠিক আছে, আপনারা এখন যান, দরকার হলে আবার ডাকবো। তারা চলে গেল। চলে গেল বললে অবশ্য ভুল হবে, যেন পালিয়ে গেল। এইবার বিধুবাবু একটু গম্ভীর স্বরে বললেন, খুবই মামুলি ব্যাপার মশাই। মতিলালের অর্থ সম্পদ ভালোই আছে, বাড়িতে সে একাই ছিল, তাই ডাকাতির জন্যই একটা দল হয়তো হামলাটা করেছিল। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, এলাকার সব চক্র আমার হাতের মুঠোয়। তাদের থানায় নিয়ে গিয়ে 2 ঘা দিলেই সব স্বীকার করে ফেলবে। ব্যোমকেশ মাথা হেঁট করে অতি নম্র কণ্ঠে বলল, তা তো বটেই, তা তো বটেই। যেখানে স্বয়ং আপনি আছেন সেখানে তো আমার থাকা না থাকা সমান। ব্যোমকেশের কথা শুনে বিধুবাবু খুশি হলেন ঠিকই, কিন্তু পরক্ষণেই চেহারায় খুশি খুশি ভাবটা মিলিয়ে গিয়ে একটা গাম্ভীর্য ফুটে উঠল। বললেন, তা ঠিক, কিন্তু অসুবিধে হলো মৃতদেহের কাছে একটা শঙ্খ পাওয়া গেছে। সেইটাই আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। ও তাই নাকি? একবার দেখা যায়? হ্যাঁ, তা যায়, কিন্তু আমি ভালো করে পরীক্ষা করে নিয়েছি। ও হ্যাঁ, খুনটা কিন্তু খুব নির্মমভাবেই করা হয়েছে। চলুন মারে, ভেতরে যাওয়া যাক। এই চলো। এই বলে তার সাথে থাকা দুজন কনস্টেবলকে উদ্দেশ্য করে বললেন, এই তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, ভেতরে যেন কেউ আসতে না পারে। ভেতরের ঘরে ঢুকেই মেঝের দিকে চোখ পড়তেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। ব্যোমকেশের কল্যাণে খুন, মৃতদেহ এসব আমি আকছাড় দেখি, আমার স্নায়ুও যথেষ্ট শক্ত। কিন্তু এই খুনের ধরন দেখে পুরো শরীর যেন অসাড় হয়ে গেল। মৃতদেহটা এখনো মেঝেতে পড়ে আছে, তবে দেহটাকে যে নাড়াচাড়া করা হয়েছে তা বোঝা গেল। সামনে এগিয়ে যেতে যেন সাহস হচ্ছিল না। ব্যোমকেশের মুখের ভাব দেখে কিছু বুঝতে পারলাম না। বিধুবাবুর মুখ গম্ভীর। ব্যোমকেশের পিছন পিছন গিয়ে মৃতদেহের পাশে দাঁড়ালাম। এই হত্যাকাণ্ডকে ঠিক কোন বিশেষণ দিয়ে বর্ণনা করা উচিত তা বুঝে উঠতে পারলাম না। তবুও যতটুকু সম্ভব বলছি। মৃতদেহের দিকে তাকিয়ে প্রথমেই যে বিষয়টা সবার আগে চোখে পড়ল সেটা হলো বুকের দিকটা। সমতল বুকের ঠিক মাঝখানে একটা গর্ত, আর তার চারপাশে সহস্র কাটা দাগ, যেন কেউ ছুরি দিয়ে ফালা ফালা করে কেটেছে। আর সেই ক্ষত দিয়েই
শরীরের সবটুকু রক্ত যেন বেরিয়ে গেছে। এছাড়া শরীরের বাকি অঙ্গ অক্ষত, সেগুলোতে একটা কাঁটার আঁচড়ও লাগেনি। কেবল গলার নিচ থেকে কোমরের উপর পর্যন্ত দেখে মনে হচ্ছে কোনো হিংস্র জন্তু ধারালো নখ দিয়ে খুবলে খুবলে নিয়েছে। আর তারপর বুকের ঠিক মাঝ বরাবর গর্ত করে ভেতর থেকে সবটা টেনে বের করে এনেছে। ব্যোমকেশ খুব ভালো করে একবার ঝুঁকে সবটা দেখে নিয়ে বলল, আপনি গুরুজন, আপনার অনুমান ভুল হতেই পারে না, কিন্তু কেন জানি না মনে হচ্ছে এটা ডাকাতির কেস নয়। দেখুন না, খুবই নির্মমভাবে খুন করা হয়েছে। প্রচণ্ড ক্ষোভ না থাকলে এমনটা করা সম্ভব নয়। বিধুবাবু ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন। বেশ গম্ভীর কণ্ঠে বললেন, আপনার সেটাই মনে হচ্ছে? কেন, আপনার মনে হচ্ছে না? তা হচ্ছে। তার মানে আপনি বলতে চাইছেন যে এটা ডাকাতির জন্য হয়নি? ঘর তল্লাশি করেছেন? হ্যাঁ, তা করেছি। আলমারির তালা ভাঙা ছিল, যদিও কি কি খোয়া গেছে তা এখনো বলতে পারিনি। মতিলালের শ্বশুর বাড়িতে খবর পাঠানো হয়েছে। ওনার স্ত্রী এসে সবকিছু দেখলে তখনই জানা যাবে। বলতে বলতেই বাড়ির বাইরে একটা শোরগোল পড়ে গেল, সেই সাথে কান্নার আওয়াজ। ব্যোমকেশ বলল, ওই চলে এসেছেন বোধহয়, চলুন কথা বলা যাক। বাইরে বেরিয়ে দেখি একজন মহিলা আকুলি বিকুলি হয়ে কাঁদছেন। কাঁদতে কাঁদতে বারবার মাটিতে আছাড় খাচ্ছেন। তাকে সামলাচ্ছে একটা 13-14 বছর বয়সী ছেলে আর একজন 30-32 বছর বয়সী লোক। কথা বলে জানতে পারলাম লোকটির নাম নকুল কুমার বিশ্বাস, সম্পর্কে মতিলাল বাবুর ছোট শালা। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো যে তখনই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হলো না। মহিলা বারবার তার স্বামীকে একবার দেখার জন্য ছুটে যাওয়ার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তাকে বাধা দেওয়া হলো। আমরা অপেক্ষা করতে লাগলাম। ব্যোমকেশ বলল, বিধুবাবু, একটা কাজ করুন, মৃতদেহকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সব তো দেখা হয়েই গেল। বিধুবাবু একটু দূরে দাঁড়িয়ে থাকা দুইজন পুলিশ কর্মচারীর কাছে গিয়ে হুকুম করলেন। তারা ঘরে ঢুকে মৃতদেহটাকে একটা সাদা কাপড়ে মুড়িয়ে ধরাধরি করে পুলিশের ভ্যানে তুলে নিয়ে চলে গেল। আর তাতেই যেন মহিলার কান্না বেড়ে গেল কয়েক গুণ। আমরা তিনজন অপেক্ষা করতে লাগলাম। এমন পরিস্থিতিতে আশেপাশের লোকজনের মনে কৌতূহল আর ভয় দুটোরই জন্ম হয়। দেখতে দেখতে রাস্তা আর বাড়ির ভেতরটা লোকজনে ভরে গেল। ব্যোমকেশ একটু দূরে দাঁড়িয়ে সেই সব দেখতে লাগলো। বিধুবাবুর মনের ভাব বোঝা গেল না। বেশ কিছুক্ষণ পর মতিলালের স্ত্রী যখন কিছুটা স্বাভাবিক হলেন, তখন ব্যোমকেশ সেদিকে এগিয়ে গেল। কাছে গিয়ে ব্যোমকেশ একটু আমতা আমতা করেই বলল, দেখুন, আপনাকে সান্ত্বনা দিতে আমি আসিনি, সে আমার কাজ নয়, কিন্তু কয়েকটা প্রশ্ন করতেই হচ্ছে। দয়া করে একটু সাহায্য করুন। আসলে কি বলুন তো, আমাদের কাজটাই হলো কাঠা ঘায়ে নুনের ছেটা দেওয়া। আশা করি বুঝতেই পারছেন। মতিলালের স্ত্রী মাথা নিচু করে বসে রইলেন। পাশেই মতিলালের ছেলে মায়ের হাত ধরে দাঁড়িয়ে। ব্যোমকেশ কিছুটা সময় নিয়ে বলল, আপনাদের ঘরের আলমারির তালা ভাঙা হয়েছে। পুলিশের সন্দেহ চুরি বা ডাকাতি ঘটিত কারণেই খুনটা করা হয়েছে। আপনি যদি একটু দেখে বলেন ঠিক কি কি চুরি গেছে, তাহলে খুব সুবিধা হতো। মহিলা এতক্ষণে ব্যোমকেশের দিকে মুখ তুলে তাকালেন। তারপর সে দৃষ্টি ধীরে ধীরে ঘুরে গেল ছেলের দিকে। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে ধরা ধরা কণ্ঠে তিনি বললেন, আলমারিতে কিছুই থাকতো না, টাকা পয়সা যা থাকার সব সিন্ধুকেই থাকে। ব্যোমকেশের কথা বলার ফাঁকে এইবার বিধুবাবু এসে দাঁড়ালেন পাশে। বললেন, সিন্ধুকের তালা তো অক্ষত, তবুও আপনি যদি একবার। বিধুবাবুর কণ্ঠটাই এমন
যে তিনি যদি ভালোভাবে কথাও বলেন তবুও মনে হয় রেগে কথা বলছেন, কিন্তু এই প্রথম তেমনটা মনে হলো না। ছেলেটি এবার ওনাকে হাত ধরে তুলল, তারপর ঘরের দিকে নিয়ে গেল। ঘরের মেঝেতে তখনও ছোপ ছোপ রক্ত জমাট বেঁধে। মহিলা একবার সেদিকে তাকালেন, তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন কাঠের আলমারির দিকে। আলমারির ভেতরটা ভালো করে দেখে নিতে সময় লাগলো, কারণ ওনার দৃষ্টি বারবার পিছনে ঘুরে যাচ্ছিল, যেখানে একটু আগে মৃতদেহটা পড়েছিল। সবটা ভালো করে দেখে নিয়ে বললেন, কিছুই চুরি যায়নি। আপনি ঠিক বলছেন? হ্যাঁ। মহিলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আচ্ছা বিধুবাবু, শঙ্খটা একটু ওনাকে দেখাবেন, দেখুন তো চিনতে পারেন কিনা। বিধুবাবু এইবার রক্তাক্ত শঙ্খটা এগিয়ে দিলেন ভদ্র মহিলার দিকে। তিনি কিন্তু সেটাকে হাতে নিলেন না, শুধু একবার তাকিয়ে ভালো করে দেখে মাথাটা ডানে বামে নাড়ালেন, আর তাতেই যেন বিধুবাবুর কপালে একটা ভাঁজ পড়ল। ব্যোমকেশ বলল, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি এখন যান। মহিলা চলে গেলে ব্যোমকেশ আবার বলল, হ্যাঁ, আপনি আর কিছু দেখবেন? আমার দেখা শেষ, যাওয়া যাক তবে। বিধুবাবু আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। পিছন পিছন আমরাও বের হলাম। মতিলালের বাড়ির সামনে পুলিশের জিপ গাড়িটা দাঁড় করানো ছিল। আমরা তিনজন সেখানে গিয়েই উপস্থিত হলাম। আচ্ছা মশাই, কি হলো বলুন তো? খুনি খুন করে খুনের অস্ত্র সেখানেই ফেলে গেল? আপনি কি নিশ্চিত যে খুনটা এই শঙ্খ দিয়েই করা হয়েছে? অবশ্যই, মৃতদেহের বুকের গর্তের জায়গাটাই এই শঙ্খটা ছিল। তাছাড়া দেখছেন না, এটা তো কোনো সাধারণ শঙ্খই নয়, লোহার তৈরি, তাও বেশ ধারালো। দিব্যি ছুরির কাজ চলে। তবু রিপোর্টের জন্য অবশ্য অপেক্ষা করতেই হচ্ছে। যদি তাই হয় তাহলে বোঝাই যাচ্ছে আততায়ী কিছু একটা ইঙ্গিত আমাদের দিচ্ছে, কিন্তু সেটা কি তা এখনো ধরতে পারছি না। মতিলাল বাবু স্ত্রীর সাথে বিস্তারিত কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু ওনার বর্তমান মানসিক অবস্থার কথা চিন্তা করে সেটা করতেও বিবেকে বাঁধছে। আশা করি কাল সকালের মধ্যে কিছুটা স্বাভাবিক হয়ে আসবেন, দেখা যাক। এরপর আর কথা বাড়ালো না ব্যোমকেশ। বিধুবাবু অবশ্য একবার বলেছিলেন আমাদের বাড়িতে পৌঁছে দেবেন, কিন্তু ব্যোমকেশ জিভ কেটে বলল, না 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 বিধুবাবু, কি যে বলেন, আপনার সাথে এক গাড়িতে চড়ার যোগ্যতা আমার নেই। ছি 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 ছি। বিধুবাবু আর কোনো কথা না বলে জিপে চেপে বসলেন। আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। ভেবেছিলাম ব্যোমকেশ হয়তো এই বেলা বাড়ি ফিরবে, কিন্তু আমার এই অনুমানকে পুরোপুরিভাবে ভুল প্রমাণ করে দিয়ে বলল, তোমার নিশ্চয়ই কাজের কোনো ব্যস্ততা নেই? না তা নেই, কেন বলো তো? তাহলে চলো আর একটা বার পাশের বাড়ির ভদ্রলোকের সাথে কথা বলে দেখা যাক। তখন বিধুবাবু যা শুরু করেছিলেন তাতে ভালো করে কিছুই জানতে পারলাম না। মনে মনে হাসলাম। বুঝলাম এই কারণেই ব্যোমকেশ বিধুবাবুকে না করে দিল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভদ্রলোক তখন নিজের বাড়িটা দেখিয়ে দিয়েছিলেন। এইবার সেই বাড়ির দরজায় দাঁড়াতেই দেখি তিনি বেরিয়ে আসছেন। আমাদের দেখিয়ে খানিকটা চমকেই উঠলেন বলে মনে হলো। তারপর আমাদের সাথে বিধুবাবু নেই দেখেই তিনি মুখে একটা শুকনো হাসি হেসে বললেন, উনি নেই? কে? ওই যে উনি, মানে আমাদের। এইবার ব্যোমকেশ একটু হেসে বলল, না, নেই। টুকটাক কথা বলতে বলতে তিনি আমাদের নিজের ঘরে নিয়ে গিয়ে বসালেন। কথায় কথায় জানতে পারলাম ভদ্রলোকের নাম কেশবচন্দ্র, একাই থাকেন, স্ত্রীগত হয়েছেন বছর 5 হলো। মৃত্যুটা স্বাভাবিক নয়, সে এক বড়ই মর্মান্তিক ঘটনা। এখানে তারই কিছুটা অংশ বর্ণনা করছি। কেশবচন্দ্রের একটা সময় ঠিকেদারির ব্যবসা ছিল।
সেই কাজের সূত্রেই বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতে হতো তাঁকে। এমনকি কোনো কোনো বার দেখা যেত 2-3 দিন বাড়িতে ফিরতে পারতেন না। এতে তাঁর স্ত্রীর তেমন কোনো অসুবিধে হতো না, কারণ কেশববাবুর শ্বশুর বাড়ি ছিল কাছেই। যেদিন তিনি ফিরতেন না, ওনার স্ত্রী বাপের বাড়িতে গিয়েই থাকতেন। প্রতিবারের মতো সেইবারও একটা কাজে ওনাকে পুনে যেতে হয়েছিল। কাজ শেষে ফিরলেন 4 দিন পর, আর এসেই যে খবর শুনলেন তাতে কেশববাবুর পায়ের নিচ থেকে যেন মাটিটা সরে গেল। তিনি যেদিন পুনে গিয়েছিলেন সেই দিনই ঘটেছিল ঘটনাটা। ঠিকাদারি ব্যবসার ফলে তার অর্থের অভাব ছিল না কখনোই। বেশিরভাগ টাকা পয়সা ঘরেই রাখতেন। ডাকাতিটা হলো সে রাতেই। ওনার স্ত্রী এমনিতে স্বামী না থাকলে এ বাড়িতে থাকতেন না, কিন্তু সেদিন যে ঠিক কী কারণে একা থেকে গেলেন তা আজও বুঝতে পারেন না তিনি। এইদিকে তাঁর স্ত্রীর বাপের বাড়ির লোক ভেবেছে হয়তো তিনি চলে এসেছেন, তাই আসেনি, কারণ এমনটাই ঘটতে দেখা গেছে সব সময়। কেশববাবুর স্ত্রী ছিলেন খুব সুন্দরী। পুলিশের রিপোর্ট অনুযায়ী প্রথমে ওনার স্ত্রীর শ্লীলতাহানি করা হয়, কিন্তু তাতেই থেমে থাকেনি পশুর দল। পাছে জানাজানি হলে তারা ধরা পড়ে যায়, তাই হত্যাটাও করেছিল নির্মমভাবে। গত 5 বছর ধরে তদন্তকারী পুলিশ অফিসারেরা কোনো কুল কিনারা না করতে পেরে বাধ্য হয়েই কেসটা বন্ধ করে দিয়েছে। কথাগুলো বলতে বলতে গলা খানিক ধরে এলো কেশববাবুর। আমি আর ব্যোমকেশ স্তব্ধ হয়ে শুনলাম ওনার জীবনের করুণ কাহিনীটি। পুলিশ কোনোই কিনারা করতে পারেনি? আগে না ব্যোমকেশবাবু, আর কেন যে পারল না সেটাই বড় আশ্চর্যের বিষয়। আচ্ছা, মতিলাল বাবুর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? কেমন ছিল বলেন কি মশাই, সেই কতদিনের সম্পর্ক আমাদের। পাড়ায় আমাদের কয়েকজনের একটা ক্লাব আছে, অনেক পুরনো, সেইখানেই প্রথম আলাপ। ভাবুন দেখি একবার, আমার বাড়ির পাশে লাগোয়া বাড়িতে সে থাকে, অথচ পরিচয় হলো গিয়ে কিনা ক্লাবে। ভাবা যায়? মতিলাল বাবুর স্ত্রীর সাথে একবার কথা বলতে পারলে খুব ভালো হতো, কিন্তু ওনার মানসিক অবস্থা যা, তাতে সংকোচ বোধ হয়। আপনি তো তার অনেক দিনের পরিচিত ছিলেন, কিছু মনে করবেন না। আপনাকেই যদি কিছু প্রশ্ন করি, আসলে তার সম্পর্কে কিছুই না জেনে তদন্ত করাটা মুশকিল। বলুন না, কি জানতে চান? যদি কোনো সাহায্য করতে পারি তাহলে আমারও ভালো লাগবে। নিজের বেলায় তো কিছুই করতে পারলাম না, এবার যদি কিছুটা সাহায্য করতে পারি অন্তত। মতিলাল কি করতেন, মানে কি পেশা ছিল? আগে তো একটা কোম্পানিতে কেরানির কাজ করত। ওর মুখে যতটা শুনেছিলাম মাইনে ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে কোম্পানিটা বন্ধ হয়ে গেলে কিছুটা আর্থিক সংকটে পড়েছিল। তারপর গ্রামে কিছুটা জমি জায়গা ছিল নাকি, সেটাই বিক্রি করে বছর 2 হলো বাজারে একটা দোকান দিয়ে বসেছে। ক্লাবে নিশ্চয়ই অনেক কথাই হতো, তো তার শত্রু ছিল কেউ? না ব্যোমকেশবাবু, তেমন কেউ ছিল বলে আমার অন্তত জানা নেই। তবে কিছুদিন আগে ক্লাবে সবাই মিলে আড্ডা মারছিলাম, আর আর বোঝেনি তো, ক্লাবে একটু আধটু আর কি চলে সর। তো তখনই একবার শুনেছিলাম মতিলাল বলছে ওরা আমাকে ঠকালো। নেশার ঘরে অনেকেই অনেক কথা বলে, সবটা ধরতে নেই। তবু আমি প্রশ্ন করেছিলাম কে ঠকিয়েছে, কিন্তু সে আর কিছুই বলল না। মতিলাল জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। আপনার কি মনে হয় কে ঠকাতে পারে? তা তো জানি না ব্যোমকেশবাবু। এরপর আরও টুকটাক কথা বলে ব্যোমকেশ কেশববাবুর বাড়ি থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এসে বলল, চলো অজিত, এখানে আর কাজ নেই। একবার মতিলাল বাবুর স্ত্রীর সাথে কথা বলতে পারলে ভালো হতো। সে কাল একবার আসা যাবে। আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হয় খুনটা কি টাকা পয়সার জন্য হয়নি? তেমনটাই তো মনে হয়। দেখো, যদি টাকা পয়সার জন্যই খুন করা হতো তাহলে সিন্দুকের তালা আস্ত থাকতো না, অথচ খুনি তেমনটা কিছুই করেনি।
বরং আলমারিতে কিছু একটা খোঁজার চেষ্টা করেছে, কিন্তু মতিলালের স্ত্রী বললেন কিছুই খোয়া যায়নি। মহিলা সত্যি বলছেন নাকি মিথ্যা বলছেন বুঝতে পারছি না। আর শঙ্খটা? খনি নিশ্চয়ই ধরা পড়বার জন্য খুনের অস্ত্র ফেলে রেখে যাবে না। বুঝতে পারছি না অজিত, বুঝতে পারছি না। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। কথা বলতে বলতে আমরা বেশ খানিকটা পথ এগিয়ে বড় রাস্তার কাছে এসে পৌঁছলাম। ব্যোমকেশ একটা সাইকেল রিক্সা দাঁড় করিয়ে উঠে পড়ল। এরপর 2 দিন কেটে গেল। ব্যোমকেশ যদিও একবার মতিলাল বাবুর স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু আমাকে সঙ্গে নেয়নি। তবে এর বাইরে আর মতিলাল বাবুর খুনের ব্যাপারে কোনো কিছু বলতে শুনিনি। বিধুবাবুরও কোনো খোঁজ নেই। খবরটা এলো 3 দিনের মাথায়, আর সেটাও নিয়ে আসলেন স্বয়ং বিধুবাবু নিজেই। কাক ভোরে ব্যোমকেশ তখনও বিছানা ছেড়ে ওঠেনি। সে যদিও সকাল সকালই বিছানা ছাড়ে, কিন্তু দিন কয়েক হলো অনেক রাত করে ঘুমোচ্ছে আর দেরি করে উঠছে। ঘটনার কিছুই নয়, কোথা থেকে ব্যোমকেশ একগাদা ক্রাইমের উপর বিভিন্ন বই কম দামে কিনে নিয়ে এসেছে। সেগুলো রাত জেগে জেগে পড়ে, পড়তে পড়তে কিছু টুকে রাখে। ঘুম থেকে উঠেই দেখি পুঁটিরাম চা জলখাবারের ব্যবস্থা করেছে। আমাকে দেখে বলল, উঠি পড়িছেন সাদি? চায়ের কাপ হাতে নিয়ে সবে মাত্র চেয়ার টেনে বসেছি, তখনই দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। দরজা খুলে দিতেই দেখি বিধুবাবু, চোখে মুখে উত্তেজনা। ভেতরে ঢুকেই অতি ব্যস্ত কণ্ঠে বললেন, ব্যোমকেশ বাবু কোথায়? উত্তরে বলতেই যাচ্ছি যে এখনো সে ঘুম থেকে ওঠেনি, কিন্তু সেটা আর বলার প্রয়োজন হলো না, কারণ প্রশ্নের উত্তরে আমার পিছন থেকেই ভেসে আসলো ব্যোমকেশের কণ্ঠস্বর। এ কি আপনি? এই তো আমার পরম সৌভাগ্য। আসুন আসুন, বসুন। অন্য সময় হলে বিধুবাবু ঠিক কি করতেন জানি না, কিন্তু এখন ওনার মুখে হাসির লেশমাত্র খুঁজে পেলাম না। বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নিন মশাই, সর্বনাশ হয়ে গেছে। কথাটা শুনে ব্যোমকেশের মুখ থেকে হাসির ভাবটা মিলিয়ে গেল। সে কি হয়েছে? খুন আবার? সাময়িক উত্তেজনার ফলে বিধুবাবু হয়তো একটু বেশি বিচলিত হয়ে পড়েছিলেন। নিজেকে তৎক্ষণাৎ সামলে নিয়ে তার চিরাচরিত কণ্ঠে বললেন, হ্যাঁ, তবে গুরুতর কিছু নয় বলেই মনে হয়। আপনি শ্যামাপদ চক্রবর্তীর নাম শুনেছেন? শুনেছেন বলেই মনে হয়, কারণ তিনি একজন খুব নামকরা ব্যবসায়ী। হ্যাঁ, শুনেছি ওনার সম্পর্কে। ভদ্রলোকের তো কাপড়ের ব্যবসা আছে, তাই না? শুধু তাই নয়, পুরো কলকাতায় যতগুলো বড় বড় কাপড়ের দোকান দেখেন তার সব কটা দোকানেই ওই কোম্পানির তৈরি করা কাপড় বিক্রি হয়। তিনি গতকাল রাত্রিরে খুন হয়ে গিয়েছেন। সামান্য বিষয় যদিও, খুনি কে সেটা বোঝাই যাচ্ছে। অলরেডি অপরাধীকে থানায় চালান করেও দিয়েছি। থানায় নিয়ে গিয়ে দুঘা বসিয়ে দিলেই সব স্বীকার করবে। কিন্তু উপর মহলের কর্তারা একটু ভয় পাচ্ছেন, বুঝলেন। বললেন আপনাকে গিয়ে যেন জিনিসটা একবার জানায়। তো এই দিক দিয়ে ফিরছিলাম, ভাবলাম শুধু শুধু টেলিফোন কেন করব, সরাসরি এসেই না হয় কথা বলি। বিধুবাবুর কথা শুনে ব্যোমকেশ মুখ টিপে হাসল। সামান্য বিষয়ই যদি হতো তাহলে ওনার একটু আগে যে রূপ ছিল তা দেখার সৌভাগ্য হতো না, কিন্তু তবু অতি বাধ্য শিষ্যের মতো মাথা নুইয়ে বলল, তা তো বটেই, তা তো বটেই। উপরের মহলের কর্তারা শুধু শুধু চিন্তা করছেন। খুনি ধরা পড়ল তাহলে? হ্যাঁ, এ আর এমন কঠিন কি কাজ। প্রথম জিজ্ঞাসাবাদেই ঠিক বুঝে ফেললুম। থানায় পাঠিয়ে দিয়েছি, কিন্তু উপর মহলের কথা তো আর ফেলতে পারি না। তবে আমার মনে হয় এখানে তদন্তের কিছুই তেমন নেই। সে আমি জানি, কিন্তু উপর মহলের কর্তারা যখন আমাকে স্মরণ করেছেন, তখন ঘটনাস্থলে একবার যাওয়ার বড্ড লোভ হচ্ছে। যাবেন? বেশ, চলুন তাহলে। আমি তো সেখানেই যাচ্ছি। মৃতদেহটা এখনো সেখানেই আছে। ব্যোমকেশ মুখ টিপে হাসতে হাসতে বাথরুমে ঢুকে গেল। মিনিট 5 পর একেবারে তৈরি হয়ে এসে আমার উদ্দেশ্যে বলল, যাবে নাকি একবার? আমি? হ্যাঁ, তা চলো।
আমি আর ব্যোমকেশ গাড়ির পিছনের সিটে বসলাম। বিধুবাবু ড্রাইভারের পাশের সিটে বসে তাগাদা দিলেন। নিচু স্বরে বললাম, দেখলে ব্যোমকেশ, ভদ্রলোক যে পাঁকে পড়েছেন একবারও কিন্তু স্বীকার করলেন না। সেটা ওনার একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তুমি যাই বলো ব্যোমকেশ, তোমাকে নিতেই যে তিনি এসেছেন তা কিন্তু বুঝতেই পেরেছি। ব্যোমকেশ আর কিছু বলল না। গাড়ি মিনিট 40 চলার পর একটা 3 তলা সাদা ধবধবে বাড়ির সাদা দরজার সামনে এসে দাঁড়ালো। আমরা 3 জনেই নেমে পড়লাম। দেখলাম দরজায় আগে থেকেই 2 জন পুলিশ কর্মচারী মোতায়েন করা। বিধুবাবুর ইশারায় তারা আমাদের যাবার পথ করে দিল। হাঁটতে হাঁটতে বুঝতে পারলাম বিধুবাবু একটা কিছু বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছেন। ব্যোমকেশ সেটা বুঝতে পেরেই হয়তো বলল, খুনটা কিভাবে করা হয়েছে? খুন সে একটু গলার কোমরের নিচটা আলাদা করে ফেলা হয়েছে। কথাটা শুনে চমকে উঠলাম, কিন্তু বিধুবাবু দেখলাম বিষয়টাকে অতি সামান্য চোখেই দেখছেন। বললেন, হয়তো আরও কয়েক ভাগ করা হতো, কিন্তু সময় পাইনি। উদ্দেশ্য পরিষ্কার, লাশটা গুম করে দেওয়ার চেষ্টা। সময় পাইনি তাই করেনি। বললাম তো খুনিকে ধরে ফেলেছি। কে? কে আবার? তারই হিসেব রক্ষক, পাক্কা ধরি বাজলো। অনেকদিন ধরেই টাকার নয়ছয় করছিল। এইবার যখন হিসেব চেয়েছে তখন তো বিপদে পড়ে গেছে। আরে হিসেবে নেই তো দেবে কি? এই নিয়ে কয়েকদিন ধরেই একটা নাকি ঝামেলা ঝঞ্ঝাট চলছিল। পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাই সে ভাবলো হিসেব দেওয়ার লোকই যদি না থাকে তাহলে কেমন হয়। তারপর সুযোগ বুঝে খুন, একেবারে মামুলি ঘটনা। কথা বলতে বলতে বিধুবাবু আমাদের 3 তলার একটা ঘরে নিয়ে গেলেন। সেখানেও দরজায় 2 জন পুলিশ কর্মচারী মোতায়েন করা। বিধুবাবুর ইশারায় দরজার সামনে থেকে তারা সরে দাঁড়ালো। ভেতরে ঢুকে দেখলাম মৃতদেহটাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেখবেন নাকি মজায়? দেখবেন, আবার ভয় পাবেন না যেন। না না, ভয় আবার কিসের? না, তবুও বলে নিলাম আর কি। বলেই তিনি নিজেও খানিকটা ইতস্তত করে মৃতদেহের উপর থেকে এক টানে কাপড়টাকে সরিয়ে এক লাফে আমাদের কাছে এসে দাঁড়ালেন। মৃতদেহের দিকে তাকাতেই আমার কেমন যেন গাটা কলিয়ে উঠল। এটাকে কি মৃতদেহ বলে? যদিও পুলিশ দেহটাকে এখনো জোড়া লাগিয়ে স্বাভাবিক করেছে, কিন্তু শরীর থেকে একবার অঙ্গবিচ্যুতি ঘটলে সেটার স্বাভাবিক পর্যায়ে আসে না। এই মৃতদেহের ক্ষেত্রেও হয়েছে ঠিক তেমনই। ধর থেকে মাথাটা আলাদা করে ফেলা হয়েছে কোনো ধারালো বস্তু দিয়ে। যদিও মাথাটা ধরের সাথে লাগিয়ে রাখা হয়েছে, কিন্তু মাঝখানের দূরত্ব ঘোচাতে পারেনি। চোখ দুটো খোলা, বন্ধ করার চেষ্টা করেও যে পুলিশ ব্যর্থ হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর তাতেই দৃশ্যটা আরও ভয়ঙ্কর ও বিভৎস হয়ে উঠেছে। এইবার মৃতদেহের নিচের অংশের দিকে চোখ পড়তেই নিজেকে আর সামলে রাখতে পারলাম না। মৃতদেহের কোমরের নিচটা আলাদা, আলাদা হয়ে যাওয়া অংশটা হাঁ হয়ে আছে। আর তাকিয়ে থাকতে পারলাম না, ছিটকে সরে আসলাম। ব্যোমকেশ কিন্তু এক দৃষ্টিতে তাকিয়েই থাকলো। প্রথম কথা বললেন বিধুবাবু নিজেই। বললেন, এটা মৃতদেহের পাশে পড়েছিল। বলেই একটা খুব ছোট চক্রের মতো বস্তু এগিয়ে দিলেন ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ একবার তাকিয়ে দেখল, কিন্তু হাতে নিল না। আরও বেশ কিছুক্ষণ মৃতদেহ নিরীক্ষ করে বলল, খুনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, ওই যে ওইখানে একটা পুরনো আমলের তরবারি ছিল। ওই খুনটা সেটা দিয়েই করা হয়েছে। সেটা আমি থানায় পাঠিয়ে দিয়েছি। আপনার কি মনে হয় খুনটা শ্যামাপদবাবুর হিসাব রক্ষকই করেছে? হ্যাঁ, আলবাত। কারণ তো স্পষ্ট। তারপর দেহটাকে কেটে লুকাতে চেয়েছিল, কিন্তু সময়ের অভাবে সেটা পারেনি। তাছাড়া বাড়ির এক চাকর নিজের চোখে দেখেছে সেটা। কি দেখেছে? অর্জুনকে ঘরে ঢুকতে। কখন? রাতের বেলা 11টা নাগাদ হবে। তখন নিয়মমাফিক শ্যামাপদ চক্রবর্তী ঘুমের ওষুধকে ঘুমিয়ে পড়ে। এটাই তার রোজকার রুটিন। আর এটা? এইবার ব্যোমকেশ বিধুবাবুর হাতে ধরে থাকা চক্রের মতো জিনিসটাকে দেখিয়ে বলল,
এটা আবার কি? হয়তো তার পকেট থেকে পড়ে গেছে। আমার কিন্তু সেটা মনে হয় না বিধুবাবু। কেন? এখানে ভুল কোথায়? আমার কেন জানি না মনে হচ্ছে মতিলালের খুনের সাথে এটার খুব মিল আছে। ওহো, আপনাকে তো বলাই হয়নি মশাই, সে খুনি তো ধরা পড়েছে। ধরা পড়েছে? হ্যাঁ, ভেবেছিলাম আপনাকে জানাবো, পরে আর মনে ছিল না। কথা যখন উঠলো তখন বলি। আপনাকে আগেই বলেছিলাম মশাই, এটা একটা চুরির ঘটনা ছাড়া আর কিচ্ছু না। তো সেই হিসেবেই তদন্ত শুরু করেছিলাম। তো এলাকার লোকজন থেকে শুরু করলাম। সেখানকারই ছিঁচকে চোর চান্দু নাকি কয়েকদিন ধরেই এই মতিলালের বাড়ির আশপাশে ঘুরঘুর করছিল। ব্যাস, আর কিছু বুঝতে বাকি রইল না। সোজা গিয়ে পাকড়া করে সোজা থানায়। দোষ স্বীকার করে নিল। এইবার বিধুবাবু তার গোঁফে একটু হাত বুলিয়ে গর্বের সাথে বুক ফুলিয়ে বললেন, আরে সেটাকে কোনো অপরাধী স্বীকার করতে চায় নাকি? কিন্তু পুলিশের কাছ থেকে কথা লুকোবে এমন সাধ্য কারো আছে? আরে কয়েক ঘা পড়তেই হুড়ুড় করে বলে দিল সব। কি বলল? সেটাই, যে সে নাকি খোঁজ পেয়েছিল যে মতিলালের বাড়িতে কয়েকদিন আগেই কিছু টাকা ঢুকেছে। সেটাই সরানোর মতলব করছিল। এর জন্যই সব নজরে নজরে রাখছিল, কিন্তু সুযোগ করে উঠতে পারছিল না। এদিকে যখন দেখলো যে মতিলাল বাড়িতে একা, তখন সে ঘরে ঢোকে। মতিলাল তখন ঘুমে, কিন্তু তখন কিছুই করতে পারেনি। বাইরে নাকি কারোর পায়ের আওয়াজ শুনে পালিয়ে যায়। আর খুন? সেটা অবশ্য এখনো স্বীকার করেনি, কিন্তু ও ঠিক করবে। মাঝরাতে ঘরে ঢুকেছিল, মানে বুঝতে পারছেন না মশাই? আরে এই জন্যেই বলি, মাথাটা খাটাতে হবে সঠিক জায়গায়। পায়ের আওয়াজের কথা বললেন, কিন্তু বাড়িতে তো সে রাতে মতিলাল একাই ছিল। আরে মশাই, আপনি কি বলুন তো? অপরাধী নিজেকে বাঁচানোর জন্য কত কিছুই তো বলে। কিন্তু টাকা পয়সা তো কিছুই খোয়া যায়নি। এটাও তো পরিষ্কার যে কিছু নেওয়ার আগেই মতিলালের ঘুম ভেঙে যায়, আর ভয় পেয়ে চান্দু চোর তাকে খুন করে। সোজা কেস। এখনো চার্জশিট তৈরি করিনি, সবটা খোলসা করলেই করে ফেলবো। একবার ওই চান্দুর সাথে কি দেখা করা যায়? দেখা করবেন? কিন্তু এই ব্যাপারটা পরে দেখছি। ঠিক আছে, এই লাশকে মর্গে পাঠানোর ব্যবস্থা করো। চলুন। বিধুবাবুর আদেশ পেয়ে বাইরে থাকা দুজন পুলিশ কর্মচারী ঘরে ঢুকল। আমি আর ব্যোমকেশ বিধুবাবুকে অনুসরণ করে নিচে নেমে আসলাম। এইবার আর ব্যোমকেশকে গাড়িতে ওঠার কথা বলতে হলো না। পিছন পিছন আমিও উঠে বসলাম। কিছু বুঝলে ব্যোমকেশ? প্রশ্নটা শুনে ব্যোমকেশ একবার আমার দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। পুরোটা রাস্তা কেবলই গুম মেরে বসে রইল। থানার বাইরে গাড়িটা এসে দাঁড়াতেই আমরা তিনজনে গাড়ি থেকে নেমে পড়লাম। বিধুবাবু আমাদের নিয়ে গেলেন একটা সেলে। দেখলাম একজন অতি জীর্ণ শীর্ণ কালো মতন লোক ভেতরে বসে আছে। পুলিশের দিক থেকে আদর আপ্যায়নের যে কোনো খামতি হয়নি তা চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। এই তালা খোলো। আদেশ করতেই একজন এসে সেলের তালা খুলে দিল এবং বিধুবাবুর ইশারায় চলেও গেল। আমরা তিনজন ভেতরে প্রবেশ করলাম। চান্দু আমাদের দেখে ভয় পেল নাকি বিধুবাবুকে দেখে ভয় পেল বুঝতে পারলাম না। ব্যোমকেশ কোনো ভূমিকা করল না, বলল, তুমি রাত কটা নাগাদ ঢুকেছিলে ঘরে? ঘড়ি তো দেখিনি হুজুর, তবে অনেক রাতে। সত্যি কথা বলো, মিথ্যে বলবে তো? বিধুবাবু হয়তো বলতে চাইছিলেন মিথ্যে বললে সোজা গারদে ঢুকিয়ে দেব, কিন্তু যাকে আগেই গারদে ঢোকানো হয়েছে তাকে আর কতবার ঢোকানো যায় এটা ভেবেই তিনি হয়তো চুপ করলেন। কারুর পায়ের আওয়াজ পেয়েছিলে নাকি? চান্দু একবার বিধুবাবুর মুখের দিকে তাকালো, তারপর আর একবার ব্যোমকেশের মুখের দিকে তাকালো, বলল, আগে হ্যাঁ হুজুর, সে ভয় তো পালিয়ে এলুম। লোকটিকে দেখতে পাওনি? আগে না হুজুর। ঘর থেকে বের হয়ে কি করলে? আগে ঘর থেকে বেরিয়ে আমি একটু দূরে লুকিয়েছিলাম। ভাবলাম আলমারিতে কিছু পাইনি, পরে সিন্ধুকে না হয় দেখব, তাই অপেক্ষা করতে লাগলো।
কিন্তু দেখলুম একটা লোক ঘরে ঢুকলো, কিন্তু লোকটা যখন বেশ কিছুক্ষণ পরে বের হলো না, তখন আমি সেখান থেকে চলে এসেছি হুজুর। ব্যোমকেশ বিধুবাবুর দিকে তাকালো। তিনি মাথা নাড়লেন। বুঝলাম ওনাকে যে বয়ান চান্দু দিয়েছিল সেটাই এখন আবার বলছে। লোকটিকে দেখতে পাওনি? আগে না হুজুর। চিৎকার শোনোনি? না হুজুর। ব্যোমকেশ আর কিছু বলল না, সেল থেকে বেরিয়ে গেল। পিছন পিছন আমি আর বিধুবাবুও বেরিয়ে গেলাম। দেখলাম ব্যোমকেশ দেওয়ালে পিঠ লাগিয়ে আপন মনে কিছু একটা ভেবে চলেছে। মশাই, আপনি শুধু শুধু ভাবছেন, দেখবেন এই চান্দুই সব স্বীকার করে নেবে। করলেই ভালো। আচ্ছা বিধুবাবু, আমরা তাহলে আসি। বলেই কিছুটা এগিয়ে আবার পিছন ফিরে তাকিয়ে বলল, আচ্ছা, অর্জুন না কি নাম বলেছিলেন, তাকে এখানেই রাখা হয়েছে তো? হ্যাঁ, তা রাখা হয়েছে। কেন, তার সাথেও দেখা করবেন নাকি মশাই? ইচ্ছে তো আছেই। তাহলে আর কি করার আছে, চলুন। এইবার বিধুবাবু আমাদের অন্য একটা সেলের সামনে নিয়ে গেলেন। দেখলাম সেলের এক কোণায় একজন বছর 27-28-এর যুবক হাঁটু ভাঁজ করে তার ভেতরে মুখ গুঁজে বসে আছে। দরজা খোলার শব্দে যুবকটি একবার মুখ তুলে তাকালো, তারপর আবারও সেই একইভাবে দুই হাঁটুর মাঝখানে মুখ গুঁজে দিল। আমরা তার সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু তার গতিবিধির কোনো পরিবর্তন ঘটল না। এই ব্যোমকেশবাবু তোমার সাথে কথা বলতে চায়, কথা বলো। বিধুবাবুর ধমকে অর্জুন একটু নড়ে চড়ে বসল, কিন্তু মুখে কিছুই বলল না। গতকাল রাতে তুমি শ্যামাপদবাবুর ঘরে গিয়েছিলে? অর্জুন মাথা নাড়ল। কেন? হিসেবের খাতাটা দেখাতে। অত রাতে কেন? সকালেও তো দেখাতে পারতে। তিনি বলেছিলেন রাত যতই হোক হিসেবের খাতা যেন দেখাই। দেখিয়েছিলে? না। কেন? ঘরের দরজাটা বন্ধ ছিল, আর ভেতর থেকে ওনার রাগী কণ্ঠ ভেসে আসছিল। টেলিফোনে কি? সেটা জানি না। ঘরে আর কেউ ছিল? জানি না। তারপর কি করলে? আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর চলে এসেছি। কি নিয়ে কথা বলছিলেন? সেটা বুঝতে পারিনি, শুধু এইটুকু বুঝেছিলাম তিনি বলছেন, হ্যাঁ করেছি করেছি আমি। কি করবি তুই? হ্যাঁ, তুই টাকার লোক হয়ে আমার ভয় দেখাস। আর? আর কিছু শুনিনি, তবে আরেকটা কথা শুনেছি। কি কি কথা? বলছিলেন আমাকে পুলিশের ভয় দেখাস? আমি চাইলে এক্ষুনি তোকে ধরিয়ে দিতে পারি। দেখবি দেখবি দেখাবো তোকে। আর কিছু? না, আমি আর দাঁড়াইনি। তুমি সেখানেই থাকো? হ্যাঁ, নিচের তলার একটা ঘরে। হিসেব নিয়ে কি ঝামেলা হয়েছিল বলা যাবে? মাসখানেক ধরে হিসেবের নাকি কোনো গন্ডগোল হয়েছে, সেটাই দেখতে চেয়েছিলেন। হয়েছে? না, আমার অন্তত তা মনে হয় না। তবে যদি হয় তাহলে আমাকে যারা হিসেব দিয়েছে তারা গন্ডগোলটা করেছে। তুমি খুন করনি? না। অর্জুনের এক সহজ সরল আর সোজা উত্তরে আমি একটু অবাকই হলাম। ছেলেটা যে বেশ শিক্ষিত সেটার প্রমাণ তার কথাতেই পাওয়া যায়। যতটুকু বলা উচিত ঠিক ততটুকুই সে বলছে। ব্যোমকেশ আর কোনো প্রশ্ন করল না, বিধুবাবুর দিকে তাকিয়ে বলল, ছেড়ে দিন বিধুবাবু, ভদ্রঘরের ছেলেকে শুধু শুধু আটকে রেখেছেন। ব্যোমকেশের এই কথা বোধহয় ওনার খুব একটা পছন্দ হলো না। কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলেন। বলছেন? হ্যাঁ বলছি। ছেড়ে দেওয়া যায়, কারণ এই ঘটনাটা এখনো কেউ জানে না। দেবো নাকি তাহলে? নিয়ে যাব সাথে করে। বিধুবাবু একটু ভাবলেন, তারপর বললেন, যান, আপনার ওপরে একটু না হয় আস্থা রাখলাম। চলো, ঠিকানা লিখে দিয়ে যাও, প্রয়োজনে ডাকা হবে। থানার কাজ সেরে আমরা অর্জুনকে নিয়ে বেরিয়ে গেলাম। আচ্ছা ব্যোমকেশ, চান্দুকে কি তোমার সন্দেহ হয়? না। তাহলে ওকে ছাড়তে বললে না যে? তার এইসবে অভ্যাস আছে। তাছাড়া খুন না করুক, অপরাধ তো করেছে, কিন্তু অর্জুন ভদ্রঘরের শিক্ষিত ছেলে, তাই। বেশ কয়েকটা প্রশ্ন মাথায় বারবার আঘাত করছিল।
কিন্তু ব্যোমকেশ আর আমাকে কোনো প্রশ্ন করার সুযোগ দিল না। অগত্যা আমাকেও পুরো রাস্তা চুপচাপই থাকতে হলো। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তক্তপোষে আধশোয়া অবস্থায় শুয়ে থাকতে থাকতে দেখলাম ব্যোমকেশ পাশের ঘরে পায়চারি করছে। সে যে এক মনে কিছু একটা ভেবে যাচ্ছে তা বুঝতেই পারছি। আর এটাও বুঝতে পারছিলাম যতক্ষণ ব্যোমকেশের বলতে ইচ্ছে না করবে ততক্ষণ ওর মুখ থেকে একটা শব্দ বের করা সম্ভব নয়। অন্তত এই কেস সম্পর্কে তো নয়। বাঙালি বলে কথা, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুম না দিলে শরীর ম্যাজ ম্যাজ করে। তাই টান টান হয়ে শুয়ে একটা আড়মোড়া ভাঙতে যাব, ঠিক তখনই টেলিফোনটা সশব্দে বেজে উঠল। যদিও আমাকে উঠতে হলো না, কারণ ব্যোমকেশ রিসিভার তুলে নিয়ে বলল, হ্যালো, হ্যাঁ বলছি, আপনার পরিচয়? ও কেশব বাবু, বলুন বলুন। তাই নাকি? ঠিক আছে। টেলিফোনের রিসিভারটা নামিয়ে রেখে ব্যোমকেশ ব্যস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে বলল, ওঠো অজিত, ওঠো, আরও একটা খুন হয়ে গেছে। এবারে খুনি মৃতদেহের উপর একটা গদা রেখে দিয়েছে। খুনের অস্ত্র সেটাকেই ভাবা হচ্ছে। কে খুন হয়েছে? অমল প্রসাদ নামের এক ব্যক্তি। চলো চলো চলো, দেরি করা চলবে না। বিধুবাবু সেখানে পৌঁছে গিয়েছেন। কিন্তু কেশববাবু কিভাবে জানলেন? ওনাদের ক্লাবেই খুনটা হয়েছে, আর তাই বিধুবাবু ক্লাবের সকল সদস্যদের একেবারে টুটি টিপে ধরেছেন। কথা শুনে মনে হলো ভদ্রলোক কোনোভাবে একটু ফাঁক পেয়েই লুকিয়ে ফোন করেছেন। ঘটনাস্থলে পৌঁছে দেখি বিধুবাবু তখনও প্রত্যেককে জেরা করে চলেছেন। কাউকে ধমকাচ্ছেন, কাউকে আবার বলছেন, এই সত্যি করে বল, কে খুন করেছে বল। বিধুবাবুর এইসব ধমক খেয়ে ক্লাব ঘরের ভেতরে থাকা লোকগুলোর অবস্থা দেখবার মতো। তিনি তাঁর কাছে এতটাই মগ্ন হয়ে আছেন, আমরা যে দরজার কাছে দাঁড়িয়ে আছি সেটা তিনি লক্ষ্যই করলেন না। ব্যোমকেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যখন দেখল পরিস্থিতি ধীরে ধীরে গরম হয়ে উঠছে, তখন ভেতরে প্রবেশ করল। আর তাতেই বিধুবাবুর নজর পড়ল ব্যোমকেশের দিকে। ব্যোমকেশের উপস্থিতি বোধহয় তিনি আশা করেননি, আর তাই খানিকটা অবাক হয়েই তাকালেন। তারপর বললেন, এ কি মশাই আপনি? প্রশ্নটা শুনে ব্যোমকেশ ঘরের এক কোণে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা কেশবচন্দ্রের দিকে তাকালো। কেশববাবু যে তার কথা বলতে নিষেধ করেছেন সেটাই ইশারায় বোঝা গেল। ব্যোমকেশ মৃদু হেসে বলল, না, আসলে মতিলাল বাবু স্ত্রীর কাছে এসেছিলাম। এসে শুনি এখানে একটা খুন হয়ে গিয়েছে, তাই ভাবলাম একবার দেখে যাই। তারপর তো আপনার সাথে দেখা হয়ে গেল। আমার কি সৌভাগ্য বলুন তো। ব্যোমকেশের কথায় বিধুবাবুর মন গলল না। আর চোখে একবার ওর দিকে তাকিয়ে তিনি দেখে নিলেন। তারপর বললেন, ও ও। এরপর আবার নিজের কাজে মনোযোগ দিলেন। আরও কিছুক্ষণ সকলকে জেরা করার পর তিনি ব্যোমকেশের কাছে এগিয়ে এসে বললেন, খুন হয়েছে গতকাল রাত্রিরে। ক্লাবে অমল প্রসাদ একাই ছিল। দিনের বেলা ক্লাব বন্ধ থাকে, তাই কেউই সেই বিষয়টা দেখতে পায়নি। দুপুরবেলা এই লোকটি এসেছিল, সেই প্রথম মৃতদেহ দেখতে পায়। কথাগুলো বলতে বলতে তিনি একজনের দিকে ইশারা করলেন। আমি লোকটির দিকে তাকালাম। একেবারে কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছেন। বুঝলাম বিধুবাবুর ঝড় সবচাইতে বেশি তাহার ওপর দিয়েই গিয়েছে। ব্যোমকেশ বলল, মৃতদেহ থানায় পাঠিয়ে দিয়েছেন বলে মনে হচ্ছে। হ্যাঁ মশাই, কি বলবো, অবস্থা খুব খারাপ। খুনি শক্ত কিছু দিয়ে পুরো মাথাটা একেবারে থেঁতলে দিয়েছে। আশ্চর্যের বিষয় এই যে শরীরের আর কোনো জায়গায় কোনো আঘাতের চিহ্ন নেই। খুনের অস্ত্র? সেটাই ভারী আশ্চর্যের কথা মশাই। খুনি প্রথমে মন্দিরের ভেতরে থাকা গদাটা চুরি করে, তারপর সেই গদা দিয়েই একেবারে লোকটির গলার উপরের দিকে থেঁতলে দেয়। তবে মৃত্যুর কারণটা কিন্তু ভিন্ন। কাজটা করা হয়েছে খুনের পর, গলাটা ছুরি দিয়েই কাটা হয়েছে। পরিচয় পেয়েছেন? দেখে তো কিছু চেনার উপায় নেই, কিন্তু সবার বয়ান থেকে জানা গিয়েছে যে লোকটির নাম হলো অমল প্রসাদ, এই ক্লাবের একজন নিয়মিত সদস্য। তবে তবে যাই বলুন ব্যোমকেশবাবু, খুনি যেই হোক না কেন, শরীরে তার খুব শক্তি। নাহলে মাথা ওইভাবে ফাটিয়ে ফেলা তো মুখের কথা নয় মশাই। তার মানে একই রাতে দুটো খুন? যদিও দুটোর কারণ আলাদা আলাদা, কাকতালীয়ভাবে মিলে গেছে আর কি।
আপনি কোনো চিন্তা করবেন না, এদের মধ্যে কেউ যে কাজটা করেছে তা বোঝাই যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছি কেশববাবু ব্যোমকেশকে কিছু একটা বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছেন। হয়তো সেটা বিধুবাবুর ভয়। সেটা বুঝতে পেরে ব্যোমকেশ বিধুবাবুকে বলল, কেশববাবুর সাথে একটু কথা বলা যায়? হ্যাঁ বলুন। এইবার কেশববাবু একটু সাহস করে এগিয়ে এলেন আমাদের দিকে। তারপর একবার আর চোখে বিধুবাবুর দিকে তাকিয়ে নিয়ে বললেন, ব্যোমকেশবাবু, শ্যামাপদ চক্রবর্তীও কিন্তু এই ক্লাবেরই একজন সদস্য ছিলেন। এই কথায় পুরো ঘরে যেন একটা বোম পড়ল। বিধুবাবু কিছুক্ষণ কেশববাবুর দিকে তাকিয়ে থেকে একেবারে গর্জে উঠলেন, তা তুমি আগে বলনি কেন? কিভাবে বলবে? তাই বলে ঠিক আছে ঠিক আছে, পুরোটা এবার খুলে বলো। আগে তিনিও আমাদের ক্লাবের সদস্যই ছিলেন। তারপর একটা ঝামেলা হয়, তিনি ক্লাব ছেড়ে দেন। কি ঝামেলা? ওই তো একদিন রাতে তাস খেলতে খেলতে ঝামেলা বাঁধে। তিনি নেশায় চুর ছিলেন তখন। দেখতে দেখতে কথা কাটাকাটি শুরু হয়, তারপর হাতাহাতিও। কার সাথে? মতিলালের সাথে। তারপর? পরের দিন থেকে তিনি আর ক্লাবে আসেননি। কতদিন আগের কথা এটা? তা প্রায় অনেক দিনই হবে, বছর তিনেক তো হবেই। আচ্ছা কেশববাবু, অমল প্রসাদের কোনো শত্রু ছিল? আগে তা জানি না। কি করতো? একটা কোম্পানির কেরানির পদে ছিল অনেক দিন ধরে। ব্যোমকেশ আর কোনো কথা বলল না। খানিকক্ষণ গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকল। তারপর ক্লাব ঘর থেকে বেরিয়ে গেল। বিধুবাবুও আমাদের পেছন পেছন এলেন। দেখলাম ব্যোমকেশ বাইরে দাঁড়িয়ে অস্থির পায়চারি দেখছে। ব্যোমকেশ সাধারণত বিধুবাবুর সামনে সিগারেট ধরায় না, সেই কারণেই বোধহয় এই অস্থির পায়চারি। এই মশাই কি হচ্ছে বলুন তো? যে তিনজন খুন হলো সবাই কেনে একই ক্লাবের সদস্য। ব্যোমকেশ কিছুক্ষণ পায়চারি করল, তারপর বেশ ধরা আর গম্ভীর কণ্ঠে বলল, আমার অনুমান যদি ভুল না হয় তাহলে আরও একটা খুন হতে চলেছে। ব্যোমকেশের এই কথায় ভদ্রলোক যেন একটু হকচকিয়েই গেল। আমি অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকলাম। একটু চোখ কান খোলা রাখবেন। চলো অজিত। ভদ্রলোক আগে তো হকচকিয়ে গিয়েছিলেনই, এইবার ব্যোমকেশের কথা শুনে যেন ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। আমি সবসময় দেখেছি সে বিধুবাবুর সামনে আসলে একেবারে সুবোধ বালকটি হয়ে যায়। ভাবটা এমন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। গোয়েন্দা চরিত্র ফুটে ওঠা তো অনেক দূরের ব্যাপার। বাড়ি ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে গেল। এর মধ্যে ব্যোমকেশ একটি কথা তো বলেইনি, এমনকি একটা সাইকেল রিক্সা ডাকার প্রয়োজনও মনে করেনি। পুরোটা রাস্তা চুপ করে হেঁটেছে। আমি দু একটা প্রশ্ন করেছিলাম, কিন্তু ব্যোমকেশ উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেনি, তাই আমিও আর কোনো প্রশ্ন করিনি। কিন্তু বাড়িতে এসে ওকে একটু খোঁচা দিয়েই বললাম, উনি দেখি খাঁটে বিষ্ণু ভক্ত হয়ে একেবারে বিষ্ণুর নরসিংহ রূপ নিয়ে হাজির হয়েছে। আমার কথা শুনে ব্যোমকেশ আমার দিকে একবারের জন্য তাকালো, কিন্তু অবাক হলো না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, সেই কারণেই তো মনে হচ্ছে খুন আর একটা হবে। হ্যাঁ, বিষ্ণুর সাথে 4টে খুনের সম্পর্ক কি সেটা তো বুঝলাম না। খুন যে কটা হবে তা নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু আর একটা যে হবে এই ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। সেটাই তো বললাম, মানে কেন মনে হচ্ছে। আচ্ছা অজিত, তুমি কি সত্যি এখনো কিছুই বুঝতে পারছো না? কি বুঝবো? বিষ্ণুর অস্ত্র কয়টি? হ্যাঁ, ওই তো, হ্যাঁ, চক্র, গদা, আর কি কি যেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শঙ্খ, আর হ্যাঁ হ্যাঁ ঠিক, পদ্ম পদ্ম। এবারে শুধু পদ্মের অপেক্ষা। বলেই ব্যোমকেশ আধপোড়া সিগারেটটা আমার দিকে এগিয়ে দিয়ে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, আমার কি মনে হয় জানো, খুনিও চায় আমরা তাকে খুঁজে বের করি, আর তাই প্রতিবার কিছু না কিছু প্রমাণ রেখে গেছে। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন চায় আমরা তাকে খুঁজে পাই? সবটা যেন গুলিয়ে যাচ্ছে অজিত। খুনি যেই হোক না কেন আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। কিন্তু ব্যোমকেশ আমাকে কথা শেষ করতে না দিয়েই
ব্যোমকেশ পাশের ঘরে গিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিল। বুঝলাম ও ঘর থেকে বের হতে ঢের সময় লাগবে। ব্যোমকেশ ঘরের মধ্যে ঠিক কি কি কাজ করবে সেটাও আমার জানা। পুরো সময় কাজ বলতে একটাই, 2 হাত পিছনে দিয়ে মাথা হেঁট করে পায়চারি করা। আর যদি কোনো দরকার হয় তাহলে কাউকে টেলিফোন করবে। তবে ব্যোমকেশের সাথে এতদিন যাবৎ থেকে একটা বিষয় বেশ উপলব্ধি করতে পেরেছি, আর সেটা হলো তার মাঝে এই বৈশিষ্ট্যগুলো তখনই ফুটে ওঠে যখন ব্যোমকেশ কোনো কেসের একেবারে শেষটায় পৌঁছে যায় এবং সেখানে দাঁড়িয়ে কেবল একটা মাত্র সূত্রের খোঁজ করে যা দিয়ে কেসের জবনিকা টানা যাবে। একবার তাকে বলতে শুনেছিলাম, মানুষ যত হাঁটে ততই নাকি তার ভাবনা চিন্তাগুলো প্রসারিত হতে শুরু করে। অগত্যা তক্তপোষের উপর টান টান হয়ে শুয়ে পড়লাম, কিন্তু এতে ভেতরের অস্থিরতা যেন আরও বেড়ে গেল। একজন একের পর এক খুন করছেন, আর সেটাও কিন্তু এমন নির্মমভাবে। ধর্ম বিষয়ে আমার জ্ঞান অতি সংক্ষিপ্তই বলা যায়। ব্যোমকেশ অবশ্য মাঝে মধ্যেই মহাভারত নিয়ে বসে, আমাকে সেখান থেকে প্রশ্নও করে। উঠে গিয়ে আলমারির বই রাখার তাক থেকে মহাভারতটা খুলে বসলাম, কিন্তু মন যখন অস্থির হয়ে থাকে তখন কোনো কিছুতেই মন স্থির হয় না। আমারও হলো না, অগত্যা উঠে পড়তে হলো। একটা সিগারেট ধরিয়ে ঘরময় পায়চারি করছি আর ভাবছি, ভাবনার বিষয়গুলো অহেতুক। আমাদের এই যে ভগবানের এত রূপ, কাকে ছেড়ে কার আরাধনা করব আমরা, এই সবই ভাবছি। হঠাৎ শুনলাম দরজার কপাট খুলে গেল। যদিও ব্যোমকেশ সে এত তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসবে তা বুঝতে পারিনি। আমাকে এমন ভাবুক অবস্থায় দেখেই হয়তো হাসতে হাসতে সে প্রশ্ন করল, কি ভাবনার সাগরে ডুব দিয়েছিলেন নাকি? হ্যাঁ, ভাবনার সাগরে ডুব দেওয়ার সাধ্য কি আমার? ভাবছি। ব্যোমকেশ চেয়ার টেনে বসল। কি ভাবছো? ভাবছি এটাই, এই যে এত দেবতা রয়েছে আমাদের, আমরা কাকে ছেড়ে কার আরাধনা করব? অজিত, তুমি দেখছি ধর্মের গূঢ় তত্ত্ব নিয়ে বসে পড়েছো, কিন্তু তুমি তো ভুলে গেছো বুদ্ধিমানেরা হাজারো নৌকায় পা দিয়ে একটাতেই উঠে পড়ে। শোনোনি, হে ভক্তকুল, বৃষ্টির জলের শেষ স্থান যেমন হয় সমুদ্র, তেমনি সকলের নমস্কার পৌঁছে। ব্যোমকেশ কথাটা শেষ করল না, হঠাৎই চেয়ার ছেড়ে একেবারে লাফিয়ে উঠে বলল, এই কথাটা আমার মাথাতেই আসেনি, আমি আসছি একটু। বলেই ব্যোমকেশ ঘরে ঢুকে পরক্ষণেই আর একটা জামা গলিয়ে বেরিয়ে এলো। বলল, থাকো, এসে কথা হবে। কোনো কাজে যাচ্ছ নাকি? হ্যাঁ। আরে শোনো ব্যোমকেশ, আরে আরে কোথা, দেখো। ব্যোমকেশ আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই দরজা খুলে সিঁড়ি দিয়ে নেমে গেল। আমি অবাক হয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা বেজে গিয়েছে। ব্যোমকেশ এই অসময়ে ঠিক কোন কাজে বেরিয়ে গেল তা বুঝতে পারলাম না। ব্যোমকেশ যখন ফিরল তখন দেখলাম ওর চোখে মুখে একটা উজ্জ্বলতা খেলা করছে। এমনটা তখনই হয় যখন তার উদ্দেশ্য পূরণ হয় এবং সে যা অনুমান করে সেটাই সঠিক হয়। রাত অনেক হয়ে গিয়েছে। ব্যোমকেশ সোজা বাথরুমে ঢুকে গেল। মিনিট 10 পর বেরিয়ে এলে একসাথেই খেতে বসলাম। খেতে খেতে কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করার পর নিজের কৌতূহল আর চেপে রাখতে না পেরে প্রশ্নটা করেই ফেললাম, গিয়েছিলে কোথায়? থানায়। যে কারণে গিয়েছিলে সে উদ্দেশ্য যে পূরণ হয়েছে তা তো বুঝতেই পারছি, কিন্তু সেটা যে কি তা জানার খুব কৌতূহল হচ্ছে ভাইয়া। সেটা জানার জন্য তোমাকে আর একটু অপেক্ষা যে করতেই হবে। সকালেই সবটা শুনতে পাবে। তার মানে? তার মানে হলো এখন অনেক রাত হয়েছে, ঘুমানো দরকার। গুড নাইট। বলেই ব্যোমকেশ উঠে পাশের ঘরে চলে গেল। আমি হাঁ হয়ে তাকিয়ে রইলাম ওই ঘরের দরজার দিকে। মাঝে মাঝে ব্যোমকেশের উপর খুব রাগ হয়, আবার ভাবি যদি কৌতূহলের মাত্রা একেবারে শীর্ষে পৌঁছে না যায় তাহলে মজা কোথায়। নানান কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। ঘুম ভাঙল ব্যোমকেশের ডাকে। দেখলাম
ব্যোমকেশ এর মধ্যেই তৈরি হয়ে বসে আছে। আমিও তৈরি হয়ে নিলাম। চলো আচ্ছা, কোথায় যাব আমরা? সেখানে যেখান থেকে ঘটনার সূত্রপাত। মতিলাল বাবুর বাড়িতে? চলো। আধ ঘন্টা পর আমি আর ব্যোমকেশ মতিলাল বাবুর বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। আমাদের আগেই পুলিশের জিপ এসে দাঁড়িয়ে আছে, কিন্তু মতিলাল বাবুর ঘরের দিকে তাকিয়ে দেখলাম দরজায় তালা লাগানো। ব্যোমকেশ কিন্তু সেখানে দাঁড়ালো না, সোজা পাশ কাটিয়ে এগিয়ে গেল কেশববাবুর বাড়ির দিকে। আমিও পিছন পিছন গিয়ে বাড়ির সদর দরজার কাছে দাঁড়াতেই দেখলাম বাড়ির ভেতর দুইজন পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের সাথেই বিধুবাবু কি একটা বিষয়ে আলোচনা করছেন। এইবার ব্যোমকেশকে দেখে আমাদের দিকে এগিয়ে এলেন। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। তিনি বোধহয় আমাদের সাথে আর কাউকে আশা করেছিলেন, কিন্তু সেটা না দেখে বললেন, কি হলো মশাই? আপনি না বললেন অপরাধীকে একেবারে ধরে নিয়ে আসবেন, তো কোথায় সে? ব্যোমকেশ একটু হেসে বলল, সে সময় মতো দেখতে পাবেন। আগে চলুন, কিছু বিষয় আলোচনা করা যাক। আমরা তিনজন ঘরে প্রবেশ করলাম। কেশববাবুর ঘরে এর আগেও আমরা এসেছি। দেখলাম তিনি এতক্ষণ একটা চেয়ারে বসেছিলেন। আমাদের দেখেই এবার হাসি হাসি মুখে উঠে দাঁড়ালেন। বললেন, আরে আসুন ব্যোমকেশবাবু, বসুন বসুন। বলেই তিনি পরপর 3টি চেয়ার এগিয়ে দিলেন। আমরা যে যার মতো বসে পড়লাম। ব্যোমকেশের এমন হেঁয়ালি বিধুবাবুর খুব একটা পছন্দ হলো বলে মনে হয় না। বললেন, কোথায় মশাই? আছে আছে, ঠিক সময় দেখতে পাবেন। তার আগে একটা ঘটনা শুনুন। কিসের ঘটনা? ঘটনাটা মোটামুটি বছর 5 আগের। আপনার জানার কথা, কারণ কেসের দায়িত্ব আপনার থানাতেই ছিল, যদি এখন সেটা বন্ধ হয়ে গেছে। আমি বিষয়টা জানতাম না, জেনেছি এই সেদিন। যাই হোক, পুরো ঘটনাটা বলি। 5 বছর আগে এই পাড়াতে একই রাতে খুন আর ডাকাতির ঘটনা ঘটেছিল। খুন হয়েছিলেন একজন স্ত্রীলোক। কালকে আপনার থানায় গিয়ে কেসের ফাইল দেখলাম। বাড়ির কর্তার অনুপস্থিতিতে মোটামুটি কম বেশি 7 লাখ টাকার ডাকাতি হয়, সাথে খুন, এবং খুন করে লাশ গুম করার চেষ্টা হয়েছিল। কিন্তু কোনো এক কারণে আততায়ীরা মৃতদেহটাকে রেখেই চলে যায়। পরের দিন সকালে জানাজানি হলে পুলিশ আসে এবং মহিলার মৃতদেহ উদ্ধার করে। যদিও সেটা তখন আর একটা সম্পূর্ণ দেহ বলা চলে না, কারণ আততায়ীরা দেহটাকে কয়েক ভাগে কেটে ফেলেছিল। হয়তো লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ঠিক কী কারণে সেটা সম্ভব হয়নি তা বলতে পারছি না। হ্যাঁ, এমন একটা কেসের কথা শুনেছি বটে, কিন্তু সেটা আমার হাতে ছিল না। কিন্তু কেসটা তো বন্ধ হয়ে গিয়েছে, সে কথা এখন উঠছে কেন? ঘটনাটা ঠিক কোথায় ঘটেছিল জানেন? কোথায়? এইবার আমার ভেতরে একটা চাপা উত্তেজনা সৃষ্টি হলো, কারণ এমন ঘটনা কয়েকদিন আগেও শুনেছিলাম। ব্যোমকেশ বলল, কি কেশববাবু, টাকার পরিমাণ 7 লাখই ছিল তো? কেশববাবু এতক্ষণ চুপ করে মাথা নিচু করে বসেছিলেন। এইবার প্রশ্ন শুনে মাথা তুলে তাকালেন। কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থাকলেন, তারপর অতি জীর্ণ কণ্ঠে বললেন, 7 লাখ টাকা আর গয়না। আপনি তো এটাই চেয়েছিলেন, তাই না? আমরা যাতে আপনার কাছে পৌঁছে যাই। বিধুবাবুর মনের অবস্থা বুঝতে পারলাম না ঠিকই, কিন্তু আমার বুকের ভেতর কেউ যেন এক নাগারে হাতুড়ির আঘাত করছে। কেশববাবু চুপ করে রইলেন। কিছুক্ষণ সময় নিলেন, তারপর বললেন, আমি প্রথম জানতে পারি সেই ঘটনার বছরখানেক পরে। মতিলাল ক্লাবে বসেই নেশা করত। একদিন আমি আর মতিলাল একাই ছিলাম ক্লাবে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। মতিলাল ক্রমাগত মদ খেতে লাগলো, আর তখনই নেশার ঘরে বলে ফেলেছিল সব কথা। বলেছিল পরিকল্পনা অনেক আগেরই ছিল ব্যোমকেশবাবু। ঠিকাদারি কাজের মহাজন ছিলাম আমি, তাই সব টাকা আমার কাছেই জমা থাকতো। এটা মতিলাল জানতো,
কারণ ওর বউয়ের সাথে আমার বউয়ের সম্পর্কটা খুব ভালো ছিল। মেয়ে মানুষ কথায় কথায় হয়তো গল্প করে ফেলেছিল, সেটাই হয়তো কোনোভাবে মতিলালের কানে গিয়ে পৌঁছায়। আর তারপর থেকে মতিলাল সুযোগ খুঁজতে থাকে, আর একদিন সেটা পেয়েও যায়। কিন্তু তার একা এত বড় কাজ করার সাহস ছিল না, তাই সে সঙ্গী খুঁজতে থাকে। বউটা আমার বড় লক্ষ্মী ছিল ব্যোমকেশবাবু। সেদিন সকালে আমি যখন টাকাগুলো সিন্ধুকে রেখে তালা দিচ্ছিলাম আর বলেছিলাম যে রাতে ফিরতে পারবো না, কয়েকদিন পর ফিরবো, আর তাই বাড়িতে এতগুলো টাকা থাকবে এই ভেবে সে বাপের বাড়িতে যায়নি। ভুলটা আমারই ছিল, কিন্তু এর আগেও অনেকবার বাড়িতে টাকা রেখে বাইরে রাত কাটিয়েছে, তখন তো কিছু হয়নি। কিন্তু কে জানতো বলুন, সেদিনই ছিল আমার সাথে ওর শেষ দেখা। ওদের উদ্দেশ্য হয়তো ওকে খুন করা ছিল না। মতিলাল জানতো আমি বাড়িতে না থাকলে আমার স্ত্রীও থাকে না, সেই সুযোগেই ওরা শুধু সিন্দুক ফাঁকা করতে চেয়েছিল। কিন্তু কিন্তু আমার স্ত্রী সেদিন থেকে গেল, ভয় পেয়ে গিয়েছিল যদি সবাইকে বলে দেয়। তার মধ্যে সবাই ছিল নেশায় চুর, তাই প্রথমে তারা তার সম্ভ্রম নষ্ট করলো, তারপর তাকে খুন করে দিল। তারপর নেশা কাটতেই ভয় পেয়ে গেল তারা, ভাবলো লাশ গুম করতে হবে, আর তাই শরীরের প্রতিটা অঙ্গ কেটে ফেলেছিল, হাত পা মাথা সব আলাদা করেছিল, যাতে করে লুকোতে সুবিধা হয়। এই জন্যই কি মতিলাল বারবার বলেন ওরা আমাকে ঠকিয়েছে? হ্যাঁ, সব পরিকল্পনা মতিলালে থাকলেও টাকার ভাগ সে পায়নি। ঠিক হয়েছিল পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে চারজন মিলে টাকা ভাগ করে নেবে, কিন্তু শ্যামাপদ কথা রাখল না। টাকাগুলো তার কাছেই ছিল, লোভ জন্মে গেল, সে বাকিদের টাকা দিতে অস্বীকার করল। বাকিরাও এসব শুনে আর কিছুই বলল না। কি বা বলবে, বললে তো নিজেদেরই বিপদ। আর সেই টাকায় কয়েক বছরের মধ্যেই শ্যামাপদ চক্রবর্তী হয়ে উঠল শহরের একজন নাম করা ব্যবসায়ী। পুলিশকে জানাতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমার কোনো কথাই বিশ্বাস করেনি, কারণ প্রমাণ নেই আমার কাছে। মতিলাল নেশার করে কি বলেছে সেটা পুলিশ বিশ্বাস করবেই বা কেন? তবে আস্থা ছিল জানেন, ভেবেছিলাম বিচার পাবো। কিন্তু পুলিশ যখন কেসটা বন্ধ করে দিল তখন ভাবলাম বেশ, পুলিশ হয়তো শাস্তি দিতে পারেনি, কিন্তু কিন্তু আমি তো পারি। হ্যাঁ, পারি না? পারি পারি পারি, তাই সুযোগ খুঁজতে থাকলাম। আমি ভগবান বিষ্ণুর ভক্ত, তাই মনে মনে ঠিক করলাম দেবতার নরসিংহ রূপ ধারণ করে সব কটাকে শেষ করে দেব, তাদের বুক ছিঁড়ে রক্ত পান করব। কিন্তু পরে ভাবলাম না 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 না, এভাবে হুট করে কিছু করা যাবে না। পুলিশ প্রমাণ না পেয়ে কেসটাও বন্ধ করে দিতে পারে, অথচ আমি চাই পুলিশকে সব কিছু জানাতে এবং কাজটা যে আমি করেছি সেটাও জানাতে। এর ফলে যাদের খুন করেছি তাদের কৃতকর্ম সবার সামনে উঠে আসবে। কিন্তু 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 সেটা ঠিক কিভাবে 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 ভাবতে লাগলাম জানেন, অনেক চিন্তা করলাম। হঠাৎই মনে পড়ল বিষ্ণুর আরেক নাম কেশব। ব্যাস, সেই শুরু। সুযোগ খুঁজতে লাগলাম ব্যোমকেশবাবু, আর পেয়েও গেলাম। দেখলাম মতিলালের বউ আর ছেলে বাপের বাড়ি যাচ্ছে। ভাবলাম এই তো সুযোগ, যা করার আজকেই করতে হবে। অপেক্ষা করতে লাগলাম। মতিলাল তখন ঘুমিয়েছিল। জানেন তো, মতিলালের শরীর আমার থেকে শক্তিশালী, ওর পাশে আমি কিছুতেই পেরে উঠব না।
তাই ওর ঘুমের ঘোরেই আঘাত করলাম একেবারে গলায়। আর এক আঘাতেই খতম। কিন্তু আমার ভেতরের রাগ তখনও শেষ হয়ে যায়নি ব্যোমকেশ বাবু। টেনে নামালাম মতিলালকে, তারপর শুরু করলাম আমার কাজ। বুকটা ফালা ফালা করে দিয়েও রাগ যেন কোনো মতেই কমছিল না আমার। ছুরি দিয়ে বুকটা চিরে বের করে আনলাম ভিতর থেকে, সব ফালা ফালা করে কুচি কুচি করে কেটে দিলাম। ইচ্ছে করছিল তার বুকের ভিতর থেকে হৃৎপিণ্ডটা তুলে এনে কেটে টুকরো টুকরো করে দিই। কিন্তু তখনই কার পায়ের শব্দ ভেসে আসলো। ভয় পেয়ে গেলাম, লুকিয়ে পড়লাম। কিন্তু বেশ কিছুক্ষণ পরেও যখন কাউকে দেখতে পেলাম না, তখন ভাবলাম না, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। তবে আপনাকে প্রথম দিন দেখেই ভেবেছিলাম, জানেন তো, আপনি সত্যিটা ঠিক পার করতে পারবেন। তাই সেদিন পুরো ঘটনাটা বললাম। আর শ্যামাপদ? শ্যামাপদর সাথে দেখা করতে গিয়েছিলাম সবার নজর এড়িয়ে। তাকে খুন করার কোনো ইচ্ছে ছিল না আমার। ভেবেছিলাম ভয় দেখিয়ে নিজের টাকাগুলো উদ্ধার করব। কারণ মনের মধ্যে তখন একটা খুনের অপরাধবোধ কাজ করছিল, জানেন। তবুও চক্রটা পকেটে ভরে নিয়ে গেছিলাম। কিন্তু সে যখন আমাকে পুলিশের ভয় দেখাতে লাগলো, তখন ভিতরের পশুটা যেন আবার মাথা চাড়া দিয়ে উঠল। দেওয়ালেই টানানো ছিল একটা তলোয়ার। সেটাকে এক সুযোগে নিয়ে এক কোপে ধর থেকে আলাদা করে দিলাম তার মাথা। তাতেও আমার ভেতরের পশুটা শান্ত হচ্ছিল না, জানেন। বারবার মনে পড়ছিল এই লোকটাই সেদিন রাতে আমার স্ত্রীর সাথে কি অমানসিক অত্যাচার করেছিল। রাগে দুঃখে কষ্টে কোমরে আঘাত করতে শুরু করলাম। রক্তে ভেসে যাচ্ছিল চারিদিক, তাতেও যেন শান্তি পাচ্ছিলাম না। আলাদা করে দিলাম তাকে। তবে অমল প্রসাদের ভাগ্যটা খারাপ ছিল। শ্যামাপ্রসাদের বাড়ি থেকে বেরিয়েই সোজা চলে এলাম ক্লাবে মদ থাকে। ভেবেছিলাম গলায় ঢাললে কিছুটা শান্তি লাগবে। চাবি আমাদের সবার কাছেই থাকতো একটা করে, কিন্তু চাবির দরকার পড়ল না। ক্লাবের দরজা ভেতর থেকেই বন্ধ ছিল। ডাকতেই অমল টলতে টলতে দরজা খুলে আমার এই রক্তাক্ত জামা কাপড় দেখে ভয় পেয়ে গেল। অমল নেশায় তখন চুর হয়ে গিয়েছিল। আমার এক ঘুষির আঘাতেই ধরাশায়ী হলো। যাক, ভালোই হলো, আলাদা করে আর কিছু করতে হলো না। মন্দিরে গেলাম, এই দেখি আশেপাশে কেউ নেই। পাশে পুরোহিত মশাই তখন গভীর ঘুমে। আমাকে দেখা কিংবা বাধা দেওয়ার অবস্থায় ছিল না। দেরি না করে মন্দিরের ভিতর থেকে গদাটা নিয়ে আবার ফিরে আসলাম। এসেই একের পর এক আঘাত করতে লাগলাম অমলের মাথায়। প্রথমে ছটফট করলো ঠিকই, কিন্তু বাধা দিতে পারল না। একটা সময় দেখলাম আর নড়াচড়া করছে না। মাথায় তখন আগুন চড়ে গেল। আরো 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 আঘাত করতে লাগলাম একের পর এক। অমল কিছু বলছে না দেখে রাগটা যেন আরো চেপে বসতো আমার। এত সহজে মরল কেন? আবার আঘাত করলাম। মাথা ফেটে ওর ভেতরের মগজ বেরিয়ে আসতে শুরু করলো। আরো 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 আঘাত করলাম। একটা পৈশাচিক তৃপ্তিতে যেন আমার পুরো শরীর শ্রান্ত হয়ে আসছিল। আরো কয়েকটা আঘাত করতে পারলে হয়তো ভালোই লাগতো, কিন্তু ভোর হয়ে আসছিল, তাই আর পারলাম না ব্যোমকেশ বাবু। আফসোস থেকে গেল। কথাগুলো বলতে বলতে
কেশববাবুর শরীর যেন থরথর করে কাঁপতে লাগলো। ঘটনার এমন বর্ণনা শুনে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। মানুষ এমনও হয়? আর একজন, আমার যদি ভুল না হয় তাহলে এই ঘটনায় আরও একজন যুক্ত আছে। সে কে? হরিহর। আফসোস সে আগেই মারা গেছে। শালা গাড়ির নিচে পিষে গেছে। বেশ বিধুবাবু, এই নিন, এর পরের কাজ না হয় আপনিই করুন। বিধুবাবু এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিলেন। ব্যোমকেশের ডাকে তার ঘোর কাটল। বললেন, আপনি বুঝলেন কিভাবে? প্রথমে শঙ্খ দেখে কিছু বুঝতে পারিনি, কিন্তু পরে যখন চক্র দেখলাম বুঝলাম কিছু তো একটা রহস্য আছে, আর তাই অর্জুনকে ছেড়ে দিতে বলেছিলাম। পরে যখন দেখলাম ঘটনাস্থলে গদা, তখন সবার প্রথমেই যে নামটা মনে পড়ল তা হলো ভগবান বিষ্ণু। কিন্তু তিনি তো স্বয়ং কাজটা করেননি, তাহলে কে করেছে? নিশ্চয়ই কোনো মানুষ, কিন্তু সে কে ভেবে পাচ্ছিলাম না। আর এই জটিল রহস্যের সমাধান চলে এলো অজিতের হাত ধরে। কথায় কথায় আমি বলছিলাম, যেভাবে বৃষ্টির জল পৃথিবীতে পতিত হয়ে তা সমুদ্রে পৌঁছে যায়, ঠিক একইভাবে বিভিন্ন দেবদেবীকে দেওয়া নমস্কার শেষ পর্যন্ত একমাত্র ঈশ্বর কেশবের কাছেই পৌঁছায়। কেশব মানেই বিষ্ণু, আর বিষ্ণু মানেই কেশব। আর তখনই মনে পড়ল আমাদের এই মানুষ কেশববাবুর বলা ঘটনাটা। তারপর তো আপনি জানেনই, থানায় গেলাম এবং যিনি কেশববাবুর স্ত্রীর হত্যা এবং ডাকাতির কেসের দায়িত্বে ছিলেন ওনার সাথে দেখা করলাম। আপনার আদেশেই তো তিনি আমাকে সবটা দেখালেন। যাই হোক, এবার তাহলে উঠি, আপনি এদিকটা সামলে নিন। দুপুরবেলা খেয়ে দিয়ে আমি আর ব্যোমকেশ নীরবে ধূমপান করে চলছিলাম। কারো মুখেই কোনো কথা নেই। সত্যি সকালবেলায় কেশববাবুর মুখে অমন লোমহর্ষক বর্ণনা শোনার পর আমার বোধশক্তি যেন হারিয়ে গিয়েছে। সবটাই যেন চোখের সামনে ভাসছে। হয়তো সেই সব ভাবতে ভাবতেই মনের অজান্তেই মুখ ফুটে বেরিয়ে গেল, ব্যোমকেশ, মানুষ এমন হয়? ব্যোমকেশ একটু হেসে বলল, প্রতিশোধ, ক্ষোভ, ক্রোধ, এই জিনিসগুলো খুবই ভয়ঙ্কর অজিত। ছুঁড়ে ফেলতে পারলে তো ভালো, কিন্তু যদি তা বুকের মধ্যে লালন করা হয় তাহলে তা অতি সামান্য ফুলকির মতো আগুন থেকেও একদিন দাবানলে পরিণত হয়। কেশবচন্দ্রের ক্ষোভ, প্রতিহিংসা, প্রতিশোধ তেমনই দাবানলে পরিণত হয়ে গিয়েছিল। আমার মনে হয় কি জানো, তিনি কাজটা যখন করছিলেন তখন সত্যিই তিনি নয়, বরং তার ভেতরের পশুটা জেগে উঠেছিল। থাক, এই বেলা একটু গড়িয়ে নি। উফ, বড্ড ধকল গেল কিনা। বলেই আড়মোড়া ভাঙতে ভাঙতে ব্যোমকেশ উঠে পড়ল। আমিও আর কোনো বাক্য ব্যয় না করে উঠে পড়লাম।